বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ইলেকট্রোলাইসিস নিয়ে আলোচনা করব, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। এই তড়িৎ বিশ্লেষণ এখানে তড়িতের সাথে সম্পর্কিত একটা জিনিস, এবং বিশ্লেষণ মানে ভাগ করা। তড়িৎ বিশ্লেষণ মানে তড়িৎ, কোথাও তড়িৎ বা কোনো অণুর ভিতরে তড়িৎ সাপ্লাই করে সেটাকে ভাগ করে দেওয়া। এই ব্যাপারে আমাদের একজন বিজ্ঞানী আরহেনিয়াস এর তত্ত্ব দিয়ে আমি শুরু করব। আরহেনিয়াস তিনি বললেন যে সকল অ্যাসিড, সকল ক্ষার, সকল নিরপেক্ষ লবণের ভিতর দিয়ে বা এদের দ্রবণ তৈরি করে তার ভিতর দিয়ে যদি তড়িৎ প্রবাহ চালানো যায়, তাহলে এর ধ্রুবগুলো বিভিন্ন আয়নে বা ধনাত্মক বা ঋণাত্মক আয়নে বিভক্ত হয়ে যায়। এইটাই হলো তড়িৎ বিশ্লেষণের মূল কথা। তাহলে তড়িৎ বিশ্লেষণ আমরা কাকে বলবো? যখন কোনো অণুর ভিতরে তড়িৎ প্রবাহ করে সেই অণুর কে দুই ভাগে মানে ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে ভাগ করার বা বিভক্ত করার যে পদ্ধতি বা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকেই বলা হচ্ছে ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ। আমাদের এখানে দুটো জিনিস আমরা এখানে জানব, যে এই আরহেনিয়াসের তত্ত্ব, এখানে আয়ন কী জিনিস, হোয়াট ইজ আয়ন। আমরা if we say in English, when we supply electricity through a molecule and when it will be broken into two ions, that is positive and negative ions, and it is called the electrolysis process. আমরা এখানে ইলেকট্রোলাইসিস প্রসেসের আরহেনিয়াসের তত্ত্বটা আলোচনা করলাম। এখানে আয়ন কি, হোয়াট ইজ আয়ন। আয়ন হলো যে যদি কোনো নিরপেক্ষ লবণ বা কোনো অ্যাসিড বা ক্ষারকের ভিতর দিয়ে যদি তড়িৎ চালানো যায়, তাহলে তার দুটো অংশে বিভক্ত হয়ে যাচ্ছে, একটা ধনাত্মক, একটা ঋণাত্মক। এই ধনাত্মক আয়নটা কী জিনিস সেটা আমাদের বুঝতে হবে। আয়ন হলো যে কোনো মৌলিক পদার্থের বা কোনো পরমাণুর, কোনো মৌলিক পদার্থ বা পরমাণুকে যদি তার ইলেকট্রনের পরিবর্তন ঘটানো যায়, তার স্বাভাবিক যে ইলেকট্রন আছে, তার নিরপেক্ষ অবস্থায় যে ইলেকট্রন আছে, নিউট্রাল অবস্থায় যে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনের পরিবর্তন ঘটানো যদি যায় কোনো পদ্ধতিতে, তাহলে সেখানে তাকে বলা হচ্ছে আয়ন। যেমন আমরা মনে করলাম আয়নকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা ধনাত্মক আয়ন, একটা হলো ঋণাত্মক আয়ন। আমরা ধনাত্মক আয়ন কাকে বলে? যেমন সোডিয়াম ক্লোরাইড। ধনাত্মক আয়ন আমরা সোডিয়াম, এটাকে যদি আমরা ওয়াটার দিই তাহলে আমরা ধনাত্মক, আর হলো এখানে ঋণাত্মক আয়ন পেয়ে যাচ্ছি। ধনাত্মক আয়ন এর আমরা জানি সোডিয়ামের ভিতরে 11টা ইলেকট্রন থাকে নিউট্রাল অবস্থায়। এখানে যদি একটা ইলেকট্রন চলে যায়, যখন এ আয়নিত হয়ে যায় বা পানিতে দ্রবীভূত হলে একটা আয়ন, সে এখানে Na+ বলতে বোঝাচ্ছে যে সোডিয়াম একটা ইলেকট্রনের ঘাটতি আছে। অর্থাৎ কি, সোডিয়ামে একটা ইলেকট্রন, আমরা জানি নিউট্রাল অবস্থায় একটা পরমাণুর ভিতরে যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে। এখানে 11টা প্রোটন 11টা ইলেকট্রন ছিল, কিন্তু একটা ইলেকট্রন তার ঘাটতি হয়ে গেছে, তাহলে প্রোটন কিন্তু 11টাই আছে, সুতরাং প্রোটন সংখ্যা এখানে বেড়ে গেছে, সুতরাং সে এটা ধনাত্মক হওয়ার কারণটা কি, এখানে প্রোটন সংখ্যা বেড়ে গেছে আর ইলেকট্রন সংখ্যা কমে গেছে, তাহলে ধনাত্মক আয়ন। তাহলে ধনাত্মক আয়ন হলো ইলেকট্রনের ঘাটতি, হলো ধনাত্মক আয়ন। কোনো পরমাণুতে ইলেকট্রনের ঘাটতি ধনাত্মক আয়ন। ঋণাত্মক আয়ন কাকে বলে? কোনো পরমাণুতে যদি ইলেকট্রনের বাড়তি হয়ে যায়। আমরা ক্লোরিনের ভিতরে 17টা ইলেকট্রন ছিল স্বাভাবিক অবস্থায়, সেখানে একটা ইলেকট্রন বেড়ে গেছে, মানে ইলেকট্রন বেড়ে গেছে। আমরা জানি যে ক্লোরিনের ভিতরে 17টা ইলেকট্রন, 17টা হলো প্রোটন থাকে, তাহলে
একটা প্রোটন সংখ্যা এখানে কমে গেছে আর ইলেকট্রন সংখ্যা বেড়ে গেছে, সুতরাং এখানে সে ঋণাত্মক আয়ন হয়েছে। ইলেকট্রন সংখ্যা বেড়ে যাওয়া মানে ঋণাত্মক, প্রোটন সংখ্যা বেড়ে যাওয়া মানে হলো ধনাত্মক। তাহলে এইভাবে কিন্তু আমাদের আয়ন সৃষ্টি হচ্ছে। তাহলে এই আয়ন আমরা কাকে বলে সেটা বুঝলাম। এখন আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কারা? সবাই কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ না পৃথিবীতে। আমরা আরহেনিয়াসের তত্ত্ব অনুযায়ী যে কিছু লবণ, কিছু অ্যাসিড, কিছু ক্ষার, এইগুলোই কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আমরা অ্যাসিডগুলো আমরা নাম লিখলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, তারপরে লবণের কিছু ক্ষারের নাম বললাম পটাশিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম হাইড্রক্সাইড, কিছু লবণের নাম বললাম সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, তারপরে কপার সালফেট, ইত্যাদি ইত্যাদি। এইগুলো হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সংজ্ঞাটা হবে যে পদার্থগুলোর ভিতর দিয়ে তড়িৎ চালনা করলে সে দুটি আয়নে বিভক্ত হয়ে যায়, ধনাত্মক আর ঋণাত্মকে। তাহলে সেটা হলো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, যাদের ভিতর দিয়ে ইলেকট্রিসিটি বা তড়িৎ পাঠানোর পরেও কিন্তু এটা ইলেকট্রন একে ভাগ করা যায় না। কারা এরা? সকল ধাতুই কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। সকল ধাতু, সকল আমরা যে চিনির দ্রবণ, তারপরে হলো পিওর ওয়াটার, পিওর ওয়াটার কিন্তু তড়িৎ বিশ্লেষ্য না। যখন আমরা অ্যাসিডিফাই করি বা অ্যাসিড দিই তখন কিন্তু সে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়ে আচরণ করে। তারপরে বিভিন্ন তৈল, কেরোসিন তৈল, সরিষার তৈল, পাম অয়েল, এগুলো কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ না। আমরা এখন চলে যাচ্ছি যে এই তড়িৎ বিশ্লেষ্য বা তড়িৎ বিশ্লেষণ কোথায় করা হয়, কিভাবে করা হয় সেটা আমরা এখানে জানছি। ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়নের সংজ্ঞা আমরা এখানে দিলাম। এইখানে কিভাবে ইলেকট্রিসিটি তৈরি হয় সেটা কিন্তু আমরা একটু আগে জানব। এখানে আমরা দেখছি যে সোডিয়াম এবং ক্লোরিন, সোডিয়াম ক্লোরিন আমরা একটা লবণ, নিরপেক্ষ লবণ, নিউট্রালাইজ সল্ট, এই নিরপেক্ষ লবণকে এই যে পাত্রের ভিতরে রাখছি এটাকে তড়িৎ বিশ্লেষণের পাত্র বলা হয়। এটাকে বলা হয় ভোল্টামিটার, নট ভোল্টমিটার, ভোল্টামিটার। এই ভোল্টামিটারের কি কি থাকে আমরা এর একটা গঠন সম্বন্ধে একটা বলতেছি যে এই ভোল্টামিটার একটা পাত্র, কাচের পাত্রই হোক, এর ভিতরে আমরা লিকুইড যে কোনো একটা দ্রবণ থাকে। এই দ্রবণের সাথে আমাদের থাকছে একটা সেলের সাহায্যে আর একটা তড়িৎদ্বার, একটা তড়িৎদ্বার, একটা তড়িৎদ্বার। এই তড়িৎদ্বারকে একটাকে বলা হয় অ্যানোড, একটাকে বলা হয় ক্যাথোড। এরও একটা সংজ্ঞা আছে। অ্যানোড কাকে বলে? এই যে কোষের কতগুলো কোষ মিলে কিন্তু একটা ব্যাটারি, দিস ইজ নট দি ব্যাটারি অ্যাট অল, ইট ইজ অনলি সেল। তা এখানে আমরা কোষের ধনাত্মক প্রান্তের সাথে যে তড়িৎদ্বার সংযুক্ত আছে তাকে বলা হচ্ছে অ্যানোড, আর এই কোষের নেগেটিভ প্রান্তের সাথে যে তড়িৎদ্বার সংযুক্ত আছে তাকে বলা হচ্ছে ক্যাথোড। আমরা মনে রাখার জন্য ছাত্রদের আমি বলে থাকি ক্যান আপা মানেটা কি? সিএ ক্যাথোড নেগেটিভ, অ্যানোড পজিটিভ, মনে রাখার জন্য। দিস ইজ নট এ থিওরি অ্যাট অল, মনে রাখার জন্য আমরা এটা বলে থাকি ক্যাথোড নেগেটিভ, অ্যানোড পজিটিভ। আমরা এইটা এখন নেগেটিভ পজিটিভ, এখানে একটা যদি এখানে দ্রবণ দিয়ে দিলাম প্রথমে, দ্রবণ দিয়ে দিয়েছি, নিয়ে সোডিয়াম ক্লোরাইড একটা লবণ ওর ভিতরে দ্রবীভূত করেছি। এখন আমরা যদি সুইচ অন করে দিই তাহলে এখান দিয়ে ইলেকট্রিসিটি সাপ্লাই হবে, চলে আসবে ইলেকট্রিসিটি, নিয়ে এসে একে ভাঙবে, সোডিয়াম ক্লোরাইডকে ভেঙে ফেলেছে, দুটো আয়নে ভেঙে ফেলেছে। কি? সোডিয়াম একটা, ক্লোরিন একটা আয়ন ভেঙে ফেলেছে। তা সোডিয়াম আয়ন কেন? তাহলে সোডিয়াম আয়ন যখন ভেঙে গেছে, সোডিয়াম ক্লোরাইড সে ছিল একটা যৌগিক পদার্থ, লবণ, সে ভেঙে গেছে, সোডিয়াম হয়ে গেছে, ক্লোরিন হয়ে গেছে। সোডিয়াম তাহলে ধনাত্মক আয়ন হবে, যেহেতু আমরা কেন ধনাত্মক আয়ন হবে সেটাও আমরা বললাম। এই ধনাত্মক আয়ন সে ক্যাথোডে যেতে যাবে। কেন যাবে? যে ক্যাথোড নেগেটিভ আর সোডিয়াম পজিটিভ আয়ন, তাহলে নেগেটিভ পজিটিভকে আকর্ষণ করবে, করে কিন্তু সেই সোডিয়াম আয়ন, আমরা যেমন একটা বাজারে গেলে আমরা যদি দুই বন্ধু বাজারে গেছি, এক বন্ধুর কাছে
পকেট মার হয়ে গেছে, হ্যাঁ। তারপরে ওই বন্ধু ক্ষিপ্ত হয়ে ঘুরে বেড়াবে, হ্যাঁ, এদিক ওদিক যাবে, যে বলবে দোস্ত আমার তো টাকা হারানো গেছে, টাকা হয়েছে, আমি কি করে, বলে দোস্ত আমার কাছে টাকা আছে, তুমি এই টাকাটা নিয়ে নাও, তারপরে তার মনটা শান্ত হয়ে যাবে, তাই না? এইভাবে তা সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম ইলেকট্রন হারাই ফেলছে, সুতরাং সে কী করবে, ওই তার বন্ধু ক্যাথোডের কাছে গেল। দিস ইজ নাথিং বাট এ স্টোরি অ্যাট অল, ইট ইজ নট দি থিওরি অ্যাট অল। সোডিয়াম যাবে ক্যাথোডের কাছে গিয়ে বলবে, ক্যাথোড ভাই আমার তো ইলেকট্রন হারানো গেছে বন্ধুর মতো। তো ক্যাথোড বলবে আমার অনেক ইলেকট্রন আছে, তুমি এখান থেকে নিয়ে নাও। যখন সে ইলেকট্রন নিয়ে নেবে তখন কিন্তু সে সোডিয়াম আয়ন আর থাকবে না, তখন সে সোডিয়াম ধাতুতে পরিণত হয়ে যাবে। তাহলে এখানে সোডিয়াম আয়ন একটা ধনাত্মক আয়ন, আর ক্লোরিন কিন্তু ঋণাত্মক আয়ন। এই দুটো যখন এখানে যাবে তখনই আগে থেকে এখানে একটা পটেনশিয়াল তৈরি হয়ে আছে বা একটা বিভব সৃষ্টি হয়েছে। এই বিপরীতধর্মী দুটো আয়নের এখানে যাওয়ার ফলেই কিন্তু এখানে সোডিয়ামের ইলেকট্রন এখান দিয়ে যাবে, আর ক্লোরিন ইলেকট্রন এইভাবে আসবে, এসে এখানে একটা এরা এখানে বিদ্যুৎ তৈরি করে ফেলবে। তা এইখানে সোডিয়াম কিভাবে যা গেল, এখানে সোডিয়াম ক্যাথোডে গিয়ে কি করবে, যে ভাই আমার ইলেকট্রন হারানো গেছে। ক্যাথোড বলবে আমার অনেক ইলেকট্রন আছে। ক্যাথোডে আমাদের অনেক ইলেকট্রন থাকে কেন, এটা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত আছে। লার্জ নাম্বার অফ ইলেকট্রনস ওখানে কন্টেন করবে, ইট কন্টেন লার্জ নাম্বার অফ ইলেকট্রন বিকজ ইট ইজ কানেক্টেড ইন দি নেগেটিভ টার্মিনাল অফ দি সেল। তাহলে আমরা এখানে চলে গেছে, সুতরাং সে কিন্তু এবার সোডিয়াম পরমাণুতে পরিণত হয়ে গেছে, মেটালে হয়ে গেছে, ধাতু হয়ে গেছে। সুতরাং সে এইখানে জমে থাকবে। অনেকেই এইখানে মনে করে এইখানে জমে থাকবে, এই যে নিচের প্রান্তে জমে থাকবে নেগেটিভলি। ক্লোরিন কী করবে, সে হলো নেগেটিভ, সুতরাং সে পজিটিভ দ্বারা আকৃষ্ট হবে, অ্যানোড দ্বারা আকৃষ্ট হয়ে এখানে আসবে, নিয়ে এর বুদবুদ সৃষ্টি হবে, নিয়ে ওখানে ওইভাবে থেকে যাবে। এইভাবে কিন্তু আমাদের পদ্ধতিটা, ইলেকট্রোলাইসিস পদ্ধতিটা এইভাবেই ঘটে গিয়ে এইখানে আমাদের একভাবে বিদ্যুৎ তৈরি করে ফেলে। এই হলো আসল কাহিনী। আমরা এখন একটু যারা দেশের বাইরে থেকে শুনবে তাদের জন্য 5 মিনিটে বলবো। ডিয়ার স্টুডেন্টস, টুডে আই এম going to talk about the electrolysis process. This is the process. This process has been started to talk by the theory of Arrhenius. Arrhenius is a scientist who, according to the Arrhenius theory, all acids, all alkalis and all neutral salts, if we pass through electricity through these molecules, these acids, salts and neutral and alkalis will be broken into two charges, that is, one is positive charges and other is negative charges. One is positive ion, another is negative ion. This called electrolysis process. Electrolysis materials are those which are acids, base and alkali and neutral salt. These, and which are not electrolysis process, that is all metals, all oils and pure water, the solution of sugar, these are the non-electrolysis material. According to our theory, what is ion? Ion is nothing but the change of electron in an atom or metal. Suppose sodium is the positive ion. Why? Sodium contain 11 electrons and 11 protons in it. So when it ionizes, then it loses 1 electron, that is, it emit 1 electron, and its proton numbers is 11 is constant, so large number of proton and lesser number of electron in sodium, so sodium is positive charge. On the contrary,
chlorine is a negative ion because it contains 18 electrons and 18 protons. When it ionizes, then it contains large number, 1 electron increase in it, that is 18 electrons and 17 protons. So lesser the proton and larger the electron. So larger the electron, so it is negative charge. Now I am going to why electricity will be produced in it. When two opposite charges are attracted by the opposite electrodes, that is, when anode is attracted by chlorine and sodium is attracted by cathode, so there is opposite charge, they attracted with each other. So in this way it constitute current or electricity. Thank you very much, dear students. Today I will give some motivational speech, that is, be compassionate, be consistent, be confident. Thank you very much.